বাস ভাড়া নির্ধারিত তালিকা না থাকায় ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগ। 6 বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা। হঠাৎ বৃষ্টির ছোবলে ডুবল ধান, বিপদে প্রান্তিক কৃষক। ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্রের আঘাত, বেজে উঠল সাইরেন। এবং পদত্যাগ না করে নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল। সন্ধ্যা 7টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। যশোরে ফুল হাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো 7 মাসের শিশু আন নাসুরের পরিবারের কাছে উপহার পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে যশোর শহরের ইনস্টিটিউট এলাকার বাসায় গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার তুলে দেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন। অপ্রত্যাশিত এই উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শিশুটির বাবা মা। জানা যায়, গত 27 এপ্রিল যশোর সফরে গিয়ে ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনের পথে ফুল হাতে দাঁড়িয়ে থাকা শিশু আন নাসুরকে দেখে গাড়ি থেকে নেমে আসেন প্রধানমন্ত্রী। তিনি শিশুটির সঙ্গে ছবি তোলেন এবং কিছু সময় কাটান। সফর শেষে ফিরে গিয়েও সেই মুহূর্ত ভুলে যাননি তিনি। শিশুটির মা আফরোজ খানম নীলিমা বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সন্তানের জন্য উপহার পাওয়া তাদের জন্য এক বিশেষ সম্মান। তিনি জানান, এমন ঘটনা তারা কল্পনাও করেননি। শিশুটির বাবা সাজিদুর রহমান অপু বলেন, প্রধানমন্ত্রীকে এক নজর দেখার ইচ্ছা থেকে সেদিন সেখানে দাঁড়িয়েছিলেন তারা। পরে সন্তানের জন্য উপহার পাওয়াটা তাদের জীবনের এক স্মরণীয় প্রাপ্তি হয়ে থাকবে। উঠে যায়। হ্যাঁ, দেখি এবার ওদের আলাদা। এটা আমাদের জন্য অন্যরকম একটা সম্মান, অন্যরকম প্রাপ্তি আমার সন্তানের জন্য। এটা কোনোভাবে বলে ব্যক্ত করার মতো না। উনি যে সেদিন বাস থেকে নেমে এসেছেন, এটা পরিপূর্ণ ওনার ভেতরের যে একটা সফট কর্নার, সেখান থেকে উনি আমার সন্তানকে দেখে নেমে এসেছে। এখানে আমাদের কোনো যোগ্যতা, আমাদের কোনো ক্রেডিট কিছুই নেই। আমরা কল্পনাই করিনি যে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বাস থেকে নেমে আসবেন। এটা শিশুদের প্রতি ওনার স্নেহ বাৎসল্য, যে ভেতরের যে ব্যাপারটা, ওখান থেকে উনি নেমে এসেছেন, ওনার অনুভূতি থেকে। হয়তো উনি ভালো জানেন, মনে হয়েছে যে এই রোদের মধ্যে ওনাকে এক পলক দেখার জন্য দাঁড়িয়ে আছি বা ওর হাত থেকে ফুলটা নিতে, এমন কোনো কারণে উনি নেমে আসতে পারেন। আমি এটা কোনোভাবে আমরা কেউই কল্পনা করিনি যে আসলেই প্রধানমন্ত্রী উনি নেমে আসবেন। আমি ফুলটা নিয়ে দাঁড়িয়েছিলাম যে একটু ফুলটা নাড়াবো, উনি হয়তো একটু দেখবেন, একটু বাস থেকে উঁকি দেবেন, আমরা ওনাকে দেখতে পারবো। এতটা পাবো, এতটা পাওয়া, এটা কিভাবে কি হলো আল্লাহ ভালো জানে। রাজধানীর সড়কে গণপরিবহনের ভাড়া নিয়ে তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা। নির্ধারিত তালিকা না থাকায় অনেক ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। একই দূরত্বে ভিন্ন ভিন্ন ভাড়া নেয় প্রতিদিনই বাড়ছে তর্ক বিতর্ক ও ক্ষোভ। বিশেষ করে শিক্ষার্থীদের কাছ থেকে স্টুডেন্ট ভাড়া না নেয়ার অভিযোগে পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে। সিফাত আল ফাহিমের পাঠানো তথ্যে ও শাহরিয়ার রাকিবের চিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। রাজধানীর সড়কে গণপরিবহনের ভাড়ায় এখন দেখা যাচ্ছে এক অদ্ভুত বৈপরীত্য। কোথাও জ্বালানির দাম বৃদ্ধির অজুহাতে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, আবার কোথাও আগের ভাড়াতেই চলছে যাতায়াত। ফলে প্রতিদিনই বিভ্রান্তি, ক্ষোভ আর তর্কে জড়াচ্ছেন যাত্রীরা। একই শহরে একই দূরত্বে ভিন্ন ভিন্ন রুটে ভিন্ন ভাড়া, এ যেন অলিখিত নিয়মে চলছে পরিবহন ব্যবস্থা। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত তালিকা না মেনে অনেক বাসেই ইচ্ছে মতো ভাড়া আদায় করা হচ্ছে। কেউ প্রতিবাদ করলে শুরু হয় বাকবিতণ্ডা। কিছু ক্ষেত্রে বাড়িয়েছে বাস ভাড়া। ধানমন্ডি থেকে বরানি আসছিলাম, আগে ছিল 20 টাকা গাড়ি ভাড়া, এখন 25 টাকা নিয়েছিল আমার বাস ভাড়া। 100% বাড়ছে। আপনি তো দেখতেই আছেন কিভাবে নিতেছে। না বাড়ার ছাড় দেখি না, বেশি চায় কিন্তু আমরা দিতেছি না এখনো। আমরা প্রত্যাশা হলো আগের মতোই থাকুক। বাস সংশ্লিষ্টদের দাবি, সরকারিভাবে নতুন ভাড়া নির্ধারণ না হওয়ায় তারা আনুষ্ঠানিকভাবে ভাড়া বাড়াননি। তবে বাস্তবে অনেক যাত্রী অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য হচ্ছেন। আগের মতো আছে, ভাড়া বাড়তে দেয় না, কত বছর বাড়তে বাড়াচ্ছে না, মানুষের ঝগড়া বাড়ছে। ভাড়া এখনো বাড়ে নাই,
আমরা এইভাবে চলতেছি। ভাড়া সরকার যদি নির্ধারিত চাপ দেয় তারপরে আমরা ভাড়া বাড়াবো। এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, অনেক বাসে এখন স্টুডেন্ট ভাড়া নিতে অস্বীকৃতি জানাচ্ছে। এতে প্রায় তৈরি হচ্ছে উত্তেজনাকর পরিস্থিতি। শিক্ষার্থীদের দেখলে অনেক বাসেরই প্রবণতা আছে যে তারা হচ্ছে গিয়ে স্টুডেন্ট দেখা সত্ত্বেও তারা হচ্ছে গিয়ে সাইড কেটে চলে যায়। স্টুডেন্টদের সাথে বলেন বা অন্যান্য যাত্রীদের সাথে যদি বলেন, তাদের যদি বলা হয় যে আসলে এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্সটা ভাড়া কত, কিন্তু তারা সৎভাবে অ্যান্সার দিচ্ছে না। তারা হচ্ছে গিয়ে বাড়িয়ে বলতেছে অথবা স্টুডেন্টদের থেকে পারলে আরো বেশি রাখতেছে। যাত্রীদের দাবি, দ্রুত স্পষ্ট ভাড়া তালিকা, কঠোর তদারকি ও শৃঙ্খলা নিশ্চিত না করলে রাজধানীর সড়কে এই বিশৃঙ্খলা আরও বাড়বে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দেশের 6 বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতি ভারী বৃষ্টির কারণে এসব অঞ্চলের কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে। বৃহস্পতিবার সংস্থাটির এক সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টির প্রবণতা অব্যাহত থাকায় আজ দুপুর 1টা থেকে পরবর্তী 48 ঘন্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। তিন দিন বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশ ভারত আমদানি রপ্তানি বাণিজ্য। বৃহস্পতিবার সকাল থেকেই দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তে নিরাপত্তা জোরদার করায় 27 এপ্রিল সকাল থেকে 30 এপ্রিল ভোর 6টা পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম ও চেকপোস্টে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ রাখা হয়। তবে এই সময় পচনশীল পণ্য আমদানি রপ্তানি স্বাভাবিক ছিল এবং সীমিত পরিসরে যাত্রী পারাপার চালু রাখা হয়। বিশেষ করে জরুরি চিকিৎসার জন্য মুমূর্ষু রোগীদের যাতায়াতে ছাড় দেওয়া হয়। বেনাপোল সিএনএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল থেকে ভারতীয় ট্রাক আমদানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করছে এবং বাংলাদেশি রপ্তানি পণ্যবাহী ট্রাক পেট্রাপোল বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। বন্দর সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় ভোট গ্রহণ উপলক্ষে এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, বর্তমানে আমদানি রপ্তানি কার্যক্রম ও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। পিরোজপুরের নেছারাবাদে 8 বছর আগে মোটরসাইকেল চালক মিলন বাহাদুরকে হত্যা ও মরদেহ গুমের মামলায় এক আসামিকে যাবজ্জীবন এবং আরেকজনকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মুজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার সোহাগদল গ্রামের মোহাম্মদ তাজিম এবং তার মা রেহানা বেগম। তারা সম্পর্কে মা ছেলে। রায়ে মিলনকে হত্যার দায়ে তাজিমকে যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করা হয়। অন্যদিকে মরদেহ গুমের দায়ে রেহানা বেগমকে 7 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় রেহানা আদালতে উপস্থিত থাকলেও তাজিম পলাতক রয়েছে। আদালত সূত্রে জানা যায়, 2018 সালের 10 ফেব্রুয়ারি তাজিম মোটরসাইকেল ভাড়া নিয়ে মিলনকে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে মায়ের সহযোগিতায় মরদেহ গুম করা হয়। 14 ফেব্রুয়ারি তাজিমের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে আদালত এ রায় দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আকন। বাগেরহাটের কোচিয়া উপজেলায় হঠাৎ বৃষ্টিতে কাটা ধান পানিতে তলিয়ে গেছে। এতে দিনমজুর ও প্রান্তিক কৃষকদের কষ্টে অর্জিত ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এনজিও থেকে নেওয়া ঋণের চাপের পাশাপাশি ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
একই সঙ্গে মাঠে থাকা বাকি ধান নিয়েও বাড়ছে অনিশ্চয়তা ও উদ্বেগ। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। রাজশাহী ৩০,০০০ টাকা ঋণ নিয়ে তা এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে দিনমজুর মুজিবুর শেখের। ধান কেটে ঘরে তোলার সময় হঠাৎ বৃষ্টিতে ডুবে গেছে ধানক্ষেত, ডুবেছে এই দিন মজুরের স্বপ্ন। মুজিবুর শেখ বলেন, একজন শ্রমিক দিয়ে একদিন কাজ করাতে হলে 2 মণের ধানের সমান মজুরি দিতে হয়, কিন্তু সেই শ্রমিকও এখন মিলছে না তার। ধান সারি নিধান জড়িয়ে গেছে, এখন আবার এই বন্যা বাদলে ধান কিছু কাটছি, কিছু রয়েছে, সেগুলো বন্যার তলায় গেছে। আমার 2 মণ ধান বেচলেও একটা কিষান একদিনই দেয়া ওঠে না, সেই টাকা হয় না। আগে তো 800 টাকা বেচতাম শুকনো ধান, এখন এগুলো নিয়ে বেচতে গেলে এখন কবে এগুলো আমরা 600। আমরা এই কিষানে কি করে বাঁচবো? এই সব দেনা দায়ী এবছর যা হয়েছে তাতে তো খরচ খরচা দিয়ে আরো দেনা থাকবো আমি। শুধু মুজিবুর নন, একই দুর্ভোগে পড়েছেন বাগেরহাটের কচুয়া উপজেলার ধলনগর গ্রামের আরো অনেক কৃষক। হঠাৎ বৃষ্টিতে মাঠে কাটা ধান তলিয়ে গেছে। কবে পানি নামবে, কবে ঘরে তুলবেন ধান, তা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। ধান এভাবে পানির নিচে পড়ে থাকলে 2-3 দিনের মধ্যেই চারা গজানোর আশঙ্কা। এতে নষ্ট হবে ধান, এমনকি খড়ও বিক্রির অযোগ্য হয়ে পড়বে। হঠাৎ বর্ষার কারণে আমাদের ধান সব তলায় গেছে, মাঠের জমির ধান অনেক পড়ে গেছে। ধরেন বিঘে 5-7 মণ আন্দাজ পড়েছে আর কি, বা তারও বেশি হবে নাকি। আর অনেক খরচ হয়েছে, এই খরচপাতি শিলটিলি তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার এই বন্যা বাদল হওয়ার পরে তো আমাদের এই খরচপাতি উঠবে না, বা ধানের বাজার কম। যে খরচ হয়েছে, যে টাকা খরচ হয়েছে তার অর্ধেক পরিমাণই আমাদের লস। কৃষকদের অভিযোগ, আবহাওয়ার এমন পরিবর্তন সম্পর্কে কৃষি অফিস থেকে আগে কোনো সতর্কবার্তা পাননি তারা। সময় মতো মাইকিং বা পূর্বাভাস দেয়া হলে অন্তত কিছু ধান রক্ষা করা যেত বলে দাবি তাদের। কৃষি অফিসার থেকে কোনো কিছু হঠাৎ আমাদের জানাও নেই বা বলিও নেই আবার এরকম কোনো কিছু হবে বা তোমরা হঠাৎ তাড়াতাড়ি কাটিয়ে কুটিয়ে উঠাও। হঠাৎ শোনার পরে এসে কাটা শুরু করেছি যে এটা ঝড়ের আছে বা হঠাৎ বৃষ্টি হতেই পারে, সেইভাবে এসে তাড়াহুড়ো করে কাটিছি। কাটার পরে তো বৃষ্টিতে তলায় গেছে, এখন এই ধান যে কিভাবে কবে উঠাবো, এবার খরচার টাকা আমার ঠিকভাবে উঠবে না। এই বিষয়ে বাগেরহাটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলছেন, কিছু কৃষকের জমিতে কাটা ধান রয়েছে যা ঘরে তুলতে পারেনি। এর 5-10% ধান ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টিতে ক্ষতি বেশি হলে কৃষকের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে বলেও আশ্বাস দেন এই কৃষি কর্মকর্তা। কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর জেলায় 68,171 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। তার ভেতর 13,000 হেক্টর জমির ধান কাটা হয়েছে। বাকি প্রায় 55,000 হেক্টর জমিতে এখনো ধান রয়েছে। এ অবস্থায় বৃষ্টিপাত বেশি হলে মাঠে থাকা ধানের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলের জারিয়াত এলাকায় একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। জারিয়াত উত্তর ইসরায়েলে লেবানন সীমান্তের কাছে অবস্থিত। এর আগে দক্ষিণ লেবানন থেকে ছোড়া একটি রকেট প্রতিহত করার কথা জানায় ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলেছে, ক্ষেপণাস্ত্রটি এমন একটি এলাকায় ছোড়া হয়েছিল যেখানে সৈন্যরা অভিযান চালাচ্ছিল। এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। দেশটির জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী বাতুলিয়া শহরের একটি পানি সরবরাহ কেন্দ্রে হামলা চালিয়েছে। এতে বলা হয়েছে, শহরটির অবশিষ্ট বাসিন্দারা পানি তোলার জন্য ওই কেন্দ্রের উপর নির্ভরশীল ছিলেন। এনএন আরও জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আল বায়াস শহরের একটি পর্যটন কেন্দ্র উড়িয়ে দিয়েছে। গত 16 এপ্রিল ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল এবং গত বৃহস্পতিবার 3 সপ্তাহের জন্য এর মেয়াদ বাড়ানো হয়। নব্বই মিনিটেরও বেশি সময় ধরে ফোন আলাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্য সংকট থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। ক্রেমলিন জানায়, আলোচনায় ইরান ইসরায়েল পরিস্থিতি ও যুদ্ধবিরতির সম্ভাবনা বিশেষ গুরুত্ব পায়। অন্যদিকে
ট্রাম্প দাবি করেন ইউক্রেন ইস্যুই ছিল ফোন আলাপের মূল কেন্দ্রবিন্দু। বিশ্লেষকদের মতে এই আলোচনা চলমান বৈশ্বিক উত্তেজনায় নতুন কূটনৈতিক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। দীর্ঘ সময় ফোন আলাপ হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 90 মিনিটেরও বেশি সময় ধরে এই ফোন আলাপে মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে শুরু করে ইউক্রেন সংকট সবই উঠে এসেছে গুরুত্বের সঙ্গে। বুধবার অনুষ্ঠিত এই ফোন আলাপ বিষয়ে ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, ফোন আলাপটি ছিল পেশাদার। এতে দুই প্রেসিডেন্ট বিশেষ গুরুত্ব দিয়েছে ইরান ও পারস্য উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতির ওপর। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পুতিন। রুশ প্রেসিডেন্টের মতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো আলোচনার সুযোগ তৈরি করবে, সহায়তা করবে সার্বিক পরিস্থিতি স্থিতিশীল করতে। তবে পুতিন সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও সামরিক পদক্ষেপের পথ বেছে নেয় তবে তার পরিণতি শুধু ইরান বা তার প্রতিবেশীদের জন্যই নয়, বরং অত্যন্ত ভয়াবহ ও ক্ষতিকর হবে পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য। মধ্যপ্রাচ্য সংকট নিরসনে রাশিয়া কূটনৈতিক প্রচেষ্টায় সব ধরনের সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান পুতিন। এদিকে ওয়াশিংটনে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, পুতিনের সঙ্গে তার খুব ভালো কথা হয়েছে। তার দাবি, ফোন আলাপে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ইরানের চেয়ে ইউক্রেন ইস্যুতেই। ট্রাম্প জানান, পুতিন ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধে সহায়তা করতে চাইলেও তিনি পুতিনকে আগে ইউক্রেনে আগ্রাসন বন্ধ করার কথা বলেছেন। ইউক্রেন প্রসঙ্গে উশাকভ জানান, ট্রাম্পের অনুরোধে পুতিন যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি বর্ণনা দিয়েছেন। পুতিন দাবি করেছেন, রুশ বাহিনী বর্তমানে রয়েছে কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে। তবে দুই নেতাই জেলেনস্কি প্রশাসনের আচরণের সমালোচনা করেন। আলোচনার এক পর্যায়ে পুতিন আগামী 9 মে বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার প্রস্তাব দেন। ট্রাম্প এই উদ্যোগকে সমর্থন করেন সক্রিয়ভাবে। বিশ্লেষকদের মতে চলমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ফোন আলাপ কূটনৈতিক তৎপরতার নতুন ইঙ্গিত বহন করতে পারে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। এবারে খেলার খবর। গত 2 দিনের সবচেয়ে আলোচিত খবর, তামিম ইকবাল বিসিবি থেকে পদত্যাগ করবেন। খবরটি এমনভাবে প্রকাশিত, উপস্থাপিত ও চাউর হয়েছে যা দেখে ও শুনে মনে হচ্ছে বিসিবির আহ্বায়ক কমিটির প্রধান বা সভাপতি পদ থেকে শিগগির পদত্যাগ করবেন তামিম ইকবাল। এবার তামিম ইকবাল নিজেই নিশ্চিত করলেন তিনি পদত্যাগ করছেন না। বিসিবির অ্যাডহক কমিটিতে 1 মাসের মধ্যে নির্বাচন করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তামিম বলেন, আগামী 3 মে বোর্ড মিটিং, সেখানে বিসিবি নির্বাচন নিয়ে আলোচনা করব। সাধারণত বিসিবি নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হলে 1 মাসের মধ্যে নির্বাচনের তারিখ ঠিক হয়ে যায়। আশা করি আমরাও 3 মে থেকে 1 মাসের মধ্যে নির্বাচন করব। নির্বাচনের যে তারিখ বেঁধে দেওয়া হয়েছে তার কমপক্ষে 15 দিন আগে নির্বাচন করব। আর আমি পদত্যাগ করছি না। ডিজাইনের কথা বলেছেন, এরকম কোনো কথা আমরা চিন্তা করিনি। আমি ব্যক্তিগতভাবে তো এরকম কোনো কথাই চিন্তা করিনি। ডে 1-এ আমি বলেছি যে আমি ইলেকশন করব, প্রেসিডেন্টের ইলেকশন আমি অবশ্যই পার্টিসিপেট করব। আই উইল ফলো দ্য কনস্টিটিউশন, এন্ড কনস্টিটিউশনে যে জিনিসটা উল্লেখ করা আছে, যে জিনিসগুলো আমাকে অ্যালাউ করে, আমি ওইভাবেই করে আছি। সো এখানে কোনো দিক থেকে কাউকে কোনো ধরনের কোনো অ্যাডভান্টেজ দেওয়া হবে না। দ্য অনলি অ্যাডভান্টেজ ইজ গোয়িং টু গেট ইজ বিসিবি। আমি এই জিনিসটা আপনাকে রেস্ট এশিওর করি। আমরা এর দায়িত্ব নিয়েছি 15-20 দিন হয়েছে। এই 15-20 দিনে যা যা করা সম্ভব পার্সোনালি বা অফিসিয়ালি আমরা সবার সাথে কথা বলে জিনিসটা করছি। আমার কাছে মনে হয় সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাস ভাড়া নির্ধারিত তালিকা না থাকায় ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগ। 6 বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, পাহাড়ে ভূমি ধসের শঙ্কা। হঠাৎ বৃষ্টির ছোবলে ডুবলো ধান, বিপদে প্রান্তিক কৃষক। ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্রের আঘাত, বেজে উঠল সাইরেন। এবং পদত্যাগ না করে নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল।
দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।